21 ঘন্টা 21টা ঘন্টা আমি এই জিনিসটার পিছনে কাজ করছি, জাস্ট আপনাদের লেগে এই ভিডিওটা বানানোর লেগে। ভিডিওটা যদি না দেখছেন মেজাজটাই খারাপ হয়ে যাবে আমার, বুঝাইতেছেন। জাগ্গা আরো কাহিনী হয়েছে কি, রাইতে ব্রাজিল হেরে গেছে। আমি চাইছিলাম যেন সকল টপ টিমস গুলা যতক্ষণ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে আছে ততক্ষণ পর্যন্ত যেন আমি এই ভিডিওটা বানায় ফেলতে পারি। না, ভিডিও পাবলিশ করার ঠিক রাইতের বেলায় ব্রাজিলের নকআউট হয়ে যাইতে হইব, কেমনটা লাগে। এখন আমার অডিয়েন্স কমে গেল গা, জায়গা ভেরি স্যাড। আমি ভাবি নাই যে ব্রাজিল অ্যাকচুয়ালি নকড আউট হয়ে যাবে, বাট ওয়েল প্লেড নরওয়ে অ্যান্ড ভেরি স্যাড ফর নেইমার। আই থিঙ্ক হি ডিজার্ভ মোর। কথা এটা না, আমি অনলাইনে ঘাটাঘাটি করতে করতে এই ডাটা সেটটা খুঁজে পাই, ইন্টারন্যাশনাল ফুটবল রেজাল্টস ফ্রম 1872 টু 2026। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারাও ক্যাগল থেকে এই ডাটা সেটটা ফ্রিতে নামায় নিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এই ডাটা সেটে অলমোস্ট 49,393টা ফুটবল ম্যাচের রেজাল্ট আছে। এবং এই ক্ষেত্রে এটা আমার বলতেই হবে যে এই ডাটা সেটটা প্রতিনিয়ত আপডেটেড হইতে থাকে। এই কারণে এই ডাটা সেটে অ্যাকচুয়ালি 49,499টা ফুটবল গেমের রেজাল্ট আছে, একেবারে ফুল টু আপ টু ডেট, একেবারে জেনুইন। খুব সুন্দর একটা ডাটা সেট। এবং আমার মাথায় আসলো কেন না আমি ফুটবল ফাইনাল আসার আগেই একটা ওয়ার্ল্ড কাপ সিমুলেট করে ফেলি। নিজের মনের ভেতরেই খুশির জন্ম নিল। আমি ভাবলাম যে আই ক্যান ডু দিস, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যাজ এ মেশিন লার্নিং ডেভেলপার, অ্যাজ এ এক্সপেরিয়েন্সড, এমফেসিস অন দ্য এক্সপেরিয়েন্স, মেশিন লার্নিং ডেভেলপার, I thought it's going to be so easy. Fast forward 2 days, 21 ঘন্টা কাজ করার পর ফাইনালি আমি আমার ফার্স্ট সিমুলেশনটা রান করতে পারি। এবং এই ভিডিওতে ওই সিমুলেশন এবং কে আসলেই ওয়ার্ল্ড কাপ জিততে পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো আসেন একটু ঢুইকা পড়ি। আমাদের এই ডাটা সেটে অনেক কাহিনী আছে, কিন্তু অত কাহিনীতে আমি কোনোভাবেই যাবো না। আমি আপনাদেরকে জাস্ট কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। যেমন 1872 সাল থেকে এই পর্যন্ত প্রায় 18,388টা ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছে। এবং এটা দেখে আমি অ্যাকচুয়ালি চমকায় গেছিলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের জন্য ইন্টারন্যাশনাল ম্যাচ অলমোস্ট 8,771টা খেলা হয়েছে। এবং ফিফা ওয়ার্ল্ড কাপে অলমোস্ট 1,000টা ম্যাচ অলরেডি খেলা হয়ে গেছে। আমি আসলেও পুরা ফ্লেভার গাস্টেড হয়ে গেছিলাম দেখা যে 1,058টা ম্যাচ ওয়ার্ল্ড কাপে হয়ে গেছে। ও নো, কেমনে কি? এবং সাথে সাথে যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পারবো যে কালের পরিক্রমায় কিভাবে আমাদের এই ফুটবল জগতের প্রতি বছরে ম্যাচের সংখ্যা খালি বাড়ছেই, আস্তে আস্তে বাড়তে 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 2024 সালের দিকে সবচেয়ে বেশি ম্যাচ খেলা হয়েছে। অলমোস্ট 1200-র উপরে ম্যাচ খেলা হয়েছে ইন্টারন্যাশনালি। 2024 সালে কি হয়েছিল ভাই? ডিড সামথিং হ্যাপেন দ্যাট ইয়ার? এবং খুব প্রেডিক্টিভলি 2020 সালে সবচেয়ে কম ম্যাচ খেলা হয়েছে রিসেন্ট সময়কালের ভেতরে। লাস্ট টাইম এটার ধারে কাছেও ছিল 1987 সাল। এরপরে সবচেয়ে লোয়েস্ট ছিল 2020। কিন্তু এগুলা দেখা কোনো মজা নেই। আপনারা চান জুসি জিনিস, যেগুলো দেখলে আপনাদের মনে শান্তি লাগবে। আপনারা আপনাদের ফেভারিট টিমকে টপে দেখতে চান। এবং এই ক্ষেত্রে সুইডেন এই পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলছে। তারপরে আহে ইংল্যান্ড, তারপরে আহে আর্জেন্টিনা, তারপরে আহে ব্রাজিল। এটা আমার বিলিভ হয় নাই, কিন্তু তারপরেও মাইনা নিলাম, কারণ ইংল্যান্ড আর সুইডেন সবচেয়ে পুরনো ফুটবল প্লেয়িং কান্ট্রিগুলোর ভেতরে একটা। এবং তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল গ্রহণযোগ্য আমার মনে হয়। অ্যান্ড দেন জার্মানি আছে। এরপরে আস্তে আস্তে ভ্যালুগুলো কমতে থাকবে, বাট টপ লিস্টের ভেতরে আমার মনে হয় ইয়েস, দিস ইজ প্রিটি অ্যাকুরেট। এবং ইন দিস কেস সুইডেন খেলছে 1100 ম্যাচের কাছাকাছি, ইংল্যান্ড খেলছে অলমোস্ট 1100 ম্যাচ, এবং আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি সবগুলা টিমই খুব ক্লোজলি কানেক্টেড অবস্থাতে আছে। ইন্টারন্যাশনালি প্রত্যেকটা টিমই অলমোস্ট সমান সমান ম্যাচ খেলছে। এবং থ্রু আউট হিস্টোরি পার ম্যাচ অ্যাভারেজ গোল ছিল 2.9, তার মানে 3টা করে গোল হয়েছে পার ম্যাচে বলা যায়। একটা সিঙ্গেল ম্যাচে অলমোস্ট 31টার মতো গোল হয়েছিল। ভেরি নাইস। এবং এই ক্ষেত্রে এটা বলে দিতে হবে যে আমি এখানে যে গোল কাউন্টটা করতেছি এটা আসলে কোনো একটা কান্ট্রির পক্ষ থেকে না, এটা উভয় কান্ট্রির যোগফল। সো কোনো একটা নির্দিষ্ট ইন্টারন্যাশনাল ম্যাচে 31টা গোল হয়েছিল। এবং ম্যাচটা হয়েছিল অস্ট্রেলিয়া ভার্সেস আমেরিকান সামোয়া কান্ট্রির মাঝখানে। এবং এই ক্ষেত্রে আসলে অস্ট্রেলিয়াই 31টা গোল দিছিল, আমেরিকা
আমেরিকান সামোয়া টিম একটা গোলও দিতে পারেনি। ভেরি নাইস আমেরিকান সামোয়া টিম। এবং এই ক্ষেত্রে যদি আমরা উইন লস এবং ড্রয়ের একটু হিসাব করি তাহলে ড্র হইছে 11,255টা ম্যাচ। এই ডাটা সেটের 49,400 সামথিং ম্যাচের ভেতরে 11,255টা ম্যাচই ড্র হয়েছে। এবং সবচেয়ে বেশি ম্যাচ জিতছে ব্রাজিল, 675টা ম্যাচ ব্রাজিল জিতছে। তারপরে আসে ইংল্যান্ড 628টা, এবং তারপর আসে জার্মানি 601টা, এবং আর্জেন্টিনা 595টা ম্যাচ। এবং আস্তে আস্তে সেই সংখ্যাটা কমতে থাকে, আপনারা এখানে লিস্টে দেখতেই পারতেছেন। আর্জেন্টিনার পরে আসে সুইডেন, সাউথ কোরিয়া, মেক্সিকো, ফ্রান্স, ইটালি। আমি এটা বিশ্বাস করতে পারিনি যে সাউথ কোরিয়া এতগুলো ম্যাচ অলরেডি খেলে ফেলছে, বাট গ্রহণযোগ্য। কিন্তু এটা আমার কাছে খুবই অবাক লাগছে যে ড্র এর পরিমাণ এত বেশি। এবং হোম এবং অ্যাওয়ে টিমের ক্ষেত্রে যদি চিন্তা করেন তাহলে ব্রাজিল আসলে এখনো টপে আছে। হোম টিম হিসাবে ব্রাজিল অলমোস্ট 440টা ম্যাচ জিতছে। তারপরে আসে আর্জেন্টিনা, তারপরে মেক্সিকো, অ্যান্ড দেন জার্মানি, ইংল্যান্ড, সাউথ কোরিয়া এবং অন্যান্য সকল টিমসগুলো। মেক্সিকো মাঝখান দিয়ে জাস্ট পুশ করে ঢুকে পড়ছে। এবং এই জিনিসটা দেখে আমার মাথার ভেতরে একটা ছোটখাটো পোকা ঢুকে পড়ছিল দেখার জন্য যে আসলে হোম টিম হিসাবে উইনিং পার্সেন্টেজ কত, এবং হোম টিম আকারে জেতার সংখ্যা অলমোস্ট 50%। তো কোনো একটা টিম যদি হোম টিম আকারে খেলে তাহলে তার জিতার প্রবাবিলিটি 49.0078%, ড্র হওয়ার প্রবাবিলিটি ওই দিক থেকে 22%। এবং এখন আসেন দেখি একটু কম্পারিজন যে কোন টিম কার থেকে কতটুকু ভালো, কত পার্সেন্ট উইন রেট আছে, ড্র রেট আছে, এটাই তো আপনারা দেখবার চান, তাই না? গুতাগুতি করণ লাগবো না। এক্ষেত্রে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসতে হয়, ব্রাজিল 1 নম্বরে আছে। আই এম সো সরি, আমি আমার হাসি থামাইতে পারতেছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমি আমার হাসি থামাইতে পারতেছি না। তারপরে আসে ইংল্যান্ড, দেন জার্মানি, অ্যান্ড তারপরে আসে আর্জেন্টিনা, সুইডেন, সাউথ কোরিয়া খুব উপরের দিকে আছে আমার মনে হয়, ফ্রান্স খুবই নিচের দিকে। এবং আমি এই টেবিলটা বানাইছিলাম উইন কাউন্টের হিসাবে, এবং আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন যে ব্রাজিল আসলে অলমোস্ট সকল টিমকে অনেক ভালোভাবেই বিট করতেছে। ব্রাজিলের উইন কাউন্ট অন্যান্য টিম থেকে বেশি, ড্রস কাউন্টও অন্যান্য টিম থেকে কম, এবং লুজ কাউন্টও অন্যান্য টিম থেকে কম। সো এই ক্ষেত্রে আমার মনে হয় ব্রাজিলের 1 নম্বরে থাকাটা জাস্টিফাইড। এবং এই সকল কাজ করার পর আমার জয়েন করতে হয়েছে ডাটা ক্লিনিং এ। এবং এই ডাটা ক্লিনিং করা এবং ফিচার ইঞ্জিনিয়ারিং করা এতটা প্যারাদায়ক ছিল ভাই, অ্যাজ ইউ ক্যান সি। জাস্ট আমার কোড লিখতে লিখতে মেজাজ খারাপ হয়ে গেছে। আমি জীবনেও ভাবি নাই যে আমি ডাটা অ্যানালাইসিস পার্টে আমি এত কোড লিখবো, এবং তারপর সেটার ফিচার ইঞ্জিনিয়ারিং করতে যে আমার এত কাহিনী করতে হবো। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আপনাদের জন্যই এই ভিডিওটা বানানো, এবং আশা করি আপনারা এত দূর পর্যন্ত এনজয় করতেছেন। তারপরে আমি একটা মডেল ট্রেন করি আমার এই ফ্রেশলি ক্লিন ডাটার উপরে। আমি 3টা মডেল চুজ করি, একটা হচ্ছে XGBoost, আরেকটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট, এবং ফাইনালি যেটা আমি সিমুলেশনের জন্য ব্যবহার করছি সেটা হচ্ছে ক্যাটবুস্ট। র্যান্ডম ফরেস্ট আসলে অত ভালো পারফর্ম করতেছিল না, এই কারণে আমি র্যান্ডম ফরেস্ট এবং XGBoostকে বাদ দিয়ে দিছি। লিনিয়ার রিগ্রেশন ট্রাই করে দেখছিলাম, ইট ওয়াজ গুড, বাট আমি ওইটাকে গ্রহণ করব না, কারণ ওইটা শুধুমাত্র 0 এবং 1 প্রেডিকশনের জন্য ব্যবহৃত হয়। সো এই ক্ষেত্রে আমি ওইটাকে ইগনোর করে যেতেছি। আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল বুস্ট অথবা ক্যাট বুস্ট অ্যালগোরিদমটা। এবং এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে আমার মডেলের পারফরমেন্সটা যদি আপনাদেরকে দেখাইতে হয়, ভাই এত সুন্দর পারফরমেন্স আমি আমার লাইফে দেখি নাই। ও মাই গড, কেমনে বুঝায় আপনার করে, আমার মনে একেবারে মনে করেন বাপ্পি জ্বালা লেগেছে। ট্রেনিং করার পর খুব সুন্দরভাবে আমার এই ক্যাটাগরিক্যাল বুস্ট এবং অন্যান্য মডেলগুলা অ্যাকিউরেসি দিছে এ ওয়াপিং 60.67%। ও মাই গড, হাততালি দাও সবাই, হাততালি হাততালি। আফটার 10 hours of work I made a model যেটা আমাকে 60.67% accuracy দিতেছিল। Oh my god, oh my god, one of the best models I have ever made, brother. Can you believe this? Can you believe this? এবং এই ক্ষেত্রে আপনাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড নলেজও দিতে হবে। দিস ইজ অ্যাকচুয়ালি এ রিয়েলিস্টিক অ্যাকিউরেসি। ফুটবল খুবই নয়েজি একটা গেম এবং খুবই আনপ্রেডিক্টেবল একটা গেম। মোস্ট অফ দ্য টাইম দ্য বেস্ট টিম কখনোই কোনো কাপ জিতে না, এবং এটা হিস্টোরিক্যালি কারেক্ট। যেই ওয়ার্ল্ড কাপের বছরে যেই টিমটা বেস্ট ছিল, মোস্ট অফ দ্য টাইম ওই টিমটা কখনোই ওয়ার্ল্ড কাপ জিতে নেই। এবং হোম টিমের একটা বিশাল বড় ইফেক্ট আছে, যেটার কারণে মোস্ট অফ দ্য টাইম বেস্ট টিম অ্যাওয়ে টিম আকারে খেললে
হারার পসিবিলিটি অনেক বেশি। কিন্তু যে জিনিসটা আসলে আপনাদেরকে আমি দেখাইতে চাই, যেটা অ্যাকচুয়ালি প্রেডিকশনের ক্ষেত্রে কাজে দিবে, সেটা হচ্ছে আমাদের ফিচার ইম্পর্টেন্সগুলো। এই ক্ষেত্রে আপনারা দেখতেই পারতেছেন যে ইলো ডিফারেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে আসে হোম টিমের ইম্পর্টেন্স, তারপর আসে অ্যাওয়ে টিমের ইম্পর্টেন্স, এবং তারপরে আসে টুর্নামেন্টের ইম্পর্টেন্স। সো এগুলার দিক থেকে যদি চিন্তা করতে হয় তাহলে হ্যাঁ, এই মডেলটা আসলে রিয়েলিস্টিক্যালি ধরতে গেলে প্রেডিক্ট করতেছে। হ্যাঁ, অত ভালোভাবে প্রেডিক্ট করতেছে না, কিন্তু আমার অত ভালোভাবে প্রেডিকশন দরকার নেই, কারণ আমি জানি যে ফুটবল ইজ নয়েজি। এবং আমি যদি একেবারে 100% অ্যাকুরেসি বিশিষ্ট একটা মডেলকে তৈরি করি, তাহলে ওইটা খুব সম্ভবত অত ভালো পারফর্ম করবে না, এবং রিয়েলিস্টিকলি বলতে গেলে ওই জিনিসটা খুবই আনরিয়েলিস্টিক হবে। এবং এখনই আমার মাথায় আসলো যে আমি আপনাদেরকে ইলো রেটিং দেখাইনি। সো আমি একটা ছোটখাটো মেকানিজমের ইমপ্লিমেন্ট করছিলাম, যেটার মাধ্যমে এই ওয়ার্ল্ড কাপের আগে কোন টিমটা হিস্টোরিক্যালি সবচেয়ে বেশি রেটেড হওয়া উচিত সেটার একটা লিস্ট আমি তৈরি করছিলাম, যেটাকে বলা হয় ইলো রেটিং। ইলো রেটিংটা আসলে চেসের সাথে কানেক্টেড। আমি হেভিলি রেকমেন্ড করবো আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। 2 প্লেয়ারে খেলা যায় এরকম গেমগুলোতে আপনারা এই রেটিং সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। ইটস এ ভেরি ফান ওয়ান, এবং খুবই রিয়েলিস্টিক্যালি কোনো একজন প্লেয়ারের পাওয়ার বুঝতে সাহায্য করে। এবং এই ওয়ার্ল্ড কাপের আগে সবচেয়ে বেশি রেটিং বিশিষ্ট টিম ছিল আর্জেন্টিনা উইথ 2000 ইলো রেটিং। এবং তারপরেই আসে স্পেন, তারপর আসে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, কলম্বিয়া, এবং তারপর আস্তে আস্তে সেটা নিচের দিকে নামতে থাকে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় দিস থিং ওয়াজ প্রিটি রিয়েলিস্টিক। টপ টিমসের ভেতরে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স থাকাটা খুবই 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 রিয়েলিস্টিক। এবং আমি আসলে ব্রাজিলের উপরে বেশি আশা রাখছিলাম বিকজ অফ দিস, কারণ এই ওয়ার্ল্ড কাপের আগে ব্রাজিলের রেটিংও টপ 5-এর ভেতরে ছিল, এবং ইংল্যান্ডও আমার মনে হয় যথেষ্ট ভালো পারফর্ম করবে এবং করতেছে। নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাইড হয়ে গেছে ইংল্যান্ড, এবং তারপর আসে পর্তুগাল। দেখা যাক পর্তুগাল কি করে। এবং কলম্বিয়া, নেদারল্যান্ডস বাদ হয়ে গেছে, জার্মানি বাদ হয়ে গেছে, অ্যান্ড এই তো। সো অনেক কিছু নিয়ে প্যাচাল পারে ফেললাম, আপনাদেরকে অনেক কিছু দেখায় ফেললাম, কিন্তু আপনাদেরকে মেইন জিনিসটাই দেখানো হইলো না। সেটা হইলো আসলে এই ওয়ার্ল্ড কাপটা কে জিততে পারে। লেটস সি আমাদের মডেল কি বলে। তো এই ক্ষেত্রে আমি সিম্পল একটা সিমুলেশন ইঞ্জিনকে বানানোর চেষ্টা করছি, যেটা আমার জন্য একটা ফুল ওয়ার্ল্ড কাপকে সিমুলেট করে দিবে। এবং আমি সেই সিমুলেশনগুলো 10 বার, 50 বার, 100 বার, 500 বার এবং 1000 বার চালাইছি, এবং আপনাদের জন্য রেজাল্টগুলোকে দেখাইতে চাই। 10 বার ওয়ার্ল্ড কাপ রান করার পর আর্জেন্টিনা এবং ব্রাজিল জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল 20% করে, এবং সাথে সাথে ফ্রান্সও ছিল 3 নম্বরে 20% অ্যাগেন। কিন্তু 10 বার রান করে আমরা তেমন কোনো সিনারিওই পাবো না, এই কারণে 50 বার রান করার পর স্পেন জেতার সম্ভাবনা এখানে দেখা যাইতেছে 24%, এবং 50টা ওয়ার্ল্ড কাপ রান করার পর 12টা ওয়ার্ল্ড কাপে স্পেন জিতছে, হুইচ ইজ গ্রেট, আমার মনে হয় রিয়েলিস্টিক। এবং ব্রাজিলের 3 নম্বরে আসাটা আমি খুবই রিগ্রেট করতেছি। এই কারণেই আমি রিগ্রেট করতেছিলাম যে ব্রাজিল নকড আউট হয়ে গেছে, এখন আমার ভিডিওর মিনিং হারায় যাবো, কেমনটা লাগে, আমার মডেল ভুল প্রেডিক্ট করছে। নো ভাই, ইটস এ সিমুলেশন। অ্যান্ড 100 বার রান করার পর আচমকাই আর্জেন্টিনা জেতার প্রবাবিলিটি সবচেয়ে বেশি হয়ে গেছে। তারপরে আসে স্পেন, পর্তুগাল, এবং আপনারা যদি লক্ষ্য করেন আমার মডেলটা খুব কনসিস্টেন্টলি সামহাও স্পেনকে কোনো না কোনোভাবে টপে রাখতেছে। 100 বার রান করার পর 2 নম্বরে আছে স্পেন, তারপর আছে পর্তুগাল, যেটা আমি এক্সপেক্ট করিনি কোনোভাবে, এন্ড তারপর আছে ফ্রান্স। এবং আই ডোন্ট নো হোয়াই ফ্রান্স একটু পিছিয়ে আছে, খুব সম্ভবত ইলো রেটিং এর ইম্পর্টেন্স সবচেয়ে বেশি হওয়ার কারণে, এবং ফ্রান্সের ইলো রেটিং একটু কম ছিল। বাট হোম টিম এবং অ্যাওয়ে টিমের ক্ষেত্রে পুরোপুরি র্যান্ডমাইজড অবস্থাতে আমি করছি, সো এটা হওয়ার কথা না, বাট হয়ে যেতেছে, কিছু করার নাই। সিমুলেশন ইঞ্জিন সিমুলেট করবে, দ্যাটস ইট। এবং তারপর 500 বার রান করার পর আবারও স্পেন আসলে টপে চলে আসে, এবং তারপরেই থাকে আর্জেন্টিনা। 500 বার রান করার পর স্পেন জেতার প্রবাবিলিটি 20.2% এবং আর্জেন্টিনা জেতার প্রবাবিলিটি 19.0%, যেটা খুবই ক্লোজ আমার মনে হয়। আমার মনে হয় ফাইনালি স্পেন আর্জেন্টিনা হয়ে যেতে পারে। আই ডোন্ট নো ম্যান, যদি স্পেন আর্জেন্টিনা হয় তাহলে আমার বলতেই হবে যে দিস মডেল ওয়াজ প্রিটি অ্যাকুরেট, যদিও খুবই মিডিওকার একটা মডেল অ্যাকুরেসির দিক থেকে, কিন্তু সিমুলেশনের দিক থেকে ইট ওয়াজ ভেরি অ্যাকুরেট যদি এটা হয়। অ্যান্ড দেন ফাইনালি একেবারে 1000 বার রান করার পর আবারও স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল এবং ফ্রান্স, এবং ইন দিস কেস গ্যাপটা একটু বেশি,
স্পেন জেতার প্রবাবিলিটিটা 500 বার রান করার ক্ষেত্রে যেমনটা ছিল অতটা ক্লোজ না। স্পেনই সবচেয়ে বেশি উইন প্রবাবিলিটি নিয়ে 1 নাম্বার পজিশনে দাঁড়ায় আছে এবং তারপরেই আছে আর্জেন্টিনা, যাদের জেতার প্রবাবিলিটি 4% কম। এবং এই ক্ষেত্রে আমি আরো একবার কনফার্মিনেশনের জন্য সিমুলেশনটা রান করি 1000টা ওয়ার্ল্ড কাপের জন্য, এবং এইবারও আসলে স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স টপ টিমগুলোর ভেতরে থাকে। ব্রাজিল নকড আউট হয়ে গেছে, সো ফ্রান্স, ইংল্যান্ড একেবারে উপরের দিকে চলে আসতেছে। সো এই ক্ষেত্রে আমি একটু স্ট্যাটিস্টিক্যাল ফিউচার প্রেডিকশন করতে চাই। যদি আমার এই মডেলের সবকিছু ঠিকঠাক মতো যা থাকে, তাহলে ফাইনাল স্পেন ভার্সেস আর্জেন্টিনা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আপনাদের লেগে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে গত 2 দিনে, 48 ঘন্টা 21 ঘন্টা জাস্ট আমি এটার পেছনে পার করছি। সো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এরকম আরো কন্টেন্ট চান, তাহলে অবশ্যই একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে দেন এবং একটা সাবস্ক্রাইব করে দেন। কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। এবং আরো যদি এরকম ডাটা সেট আপনারা পান যেটা নিয়ে আমাকে টর্চার আপনারা করতে চান, তাহলে অবশ্যই আমাকে সেই ডাটা সেটের ব্যাপারে জানাইতে পারেন। আমি সেটা নিয়েও কোনো একটা কিছু করার চেষ্টা করবো। কি লেখা কইলাম এই কথাটা আমি।